আঙ্কেল দূরে কোথাও থাকেন? আচ্ছা, এই ব্যাপারটা আমরা পরে কথা বলি। পরে কেন জিৎ? গুড্ডি যখন আমাদের বাড়িতে আসতে রাজি হয়েছে তখন ওর সমস্ত সত্যিটা আজই জানা উচিত। কিন্তু বাবা, তুমি মানে এখন যে ছবিটা দেখলে সেটা তো ওনার বড়বেলার ছবি। তো এই ছবি দেখে তুমি চিনতে পারলে যে উনি আনন্দ শঙ্কর? আর মাম্মামও তো সেটাই বলছিল। আমার জীবনে একটা বড় চাপা দুঃখের ঘটনা এটা। এর সঙ্গে একটা দুঃখজনক ঘটনার অধ্যায়ও রয়েছে। দেখো, আমি লেখাপড়ায় খুব ভালো ছিলাম, কিন্তু আনন্দ শঙ্কর ততটা পারতো না। তাই নিয়ে ওকে সবসময় কম্পেয়ার করা হতো, জেঠিমাই করতেন। এইরকমই কোন একটা রেজাল্টের দিনে ও বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু তারপর আর কোনোদিন ফিরে আসেনি। ওর ভয় ছিল ও পাশ করতে পারবে না। পাশও করেছিল হয়তো, কিন্তু হয়তো আমার মতো ভালো রেজাল্ট করতে পারেনি। এমন হতে পারে যে আমার সামনে প্রত্যেক মুহূর্তে নিজের বাড়িতেই ওকে অপমানিত হতে হতো, সবসময় তুলনা করা হতো। এই যন্ত্রণাটা ও আর নিতে পারছিল না। ওর সঙ্গে আমাদের কিছু ছবি তোলা ছিল সাধারণ ক্যামেরায়। সেই ছবি আমি তোমাদের মাম্মামকে দেখিয়েছিলাম। খুব অভিমানী ছিল তো, তাই বেরিয়ে গিয়েছিল বাড়ি থেকে। একমাত্র তোমাদের মাম্মামই জানে ঘটনাটা। হ্যাঁ, পিনুও জানে, তবে এটা নিয়ে কোনোদিন কথা হয়নি। ওদের পক্ষে কেউ বেঁচে নেই বলে কথা হওয়ার কোনো সুযোগ ছিল না। আর দিদিও এত দূরে থাকে, আসা যাওয়া তো নেই প্রায়। তাই আনন্দ শঙ্করের কথায় বাড়ি থেকে হারিয়ে যায়। আর সেই ছবি দেখে এক মুহূর্ত চিনতে দেরি হয়নি যে ওই আনন্দ শঙ্কর। আমাদের বাড়িতে যে এসেছিল সে আনন্দ শঙ্করের স্ত্রী, আনন্দ শঙ্করের ছেলে। আমরা এক বাড়ির লোক, একই বংশের লোক। স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জ কেন? মানে তোমার স্ট্রেঞ্জ কেন মনে হচ্ছে হঠাৎ? এরকম ঘটনা তো ঘটে না নাকি? না মানে তাই বললাম। যাদের বাড়িতে আছি, যাদের বাড়িতে ওপর বাংলা থেকে এসে আমরা কপর্দক শূন্য অবস্থায় লেখাপড়া শিখতে পেরেছি, দাঁড়াতে পেরেছি, বড় হতে পেরেছি, তাদের ছেলে হয়তো একদিন আমারই জন্য এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। এই কষ্টটা আমি সারা জীবন বয়ে বেরিয়েছি। আজ হয়তো এই কষ্টটা থেকে মুক্তি পাওয়ার একটা উপায় বেরিয়েছে। কিরকম জেঠুমনি? কষ্ট থেকে মুক্তি মানে কি করে, কি বলছো? এই ভদ্রলোককে তার খুঁজেই পাওনি, কি কষ্ট থেকে মুক্তি পাবে? ভদ্রলোক বলো না, জেঠু বলো। আমার পরে, কিন্তু পিনুর আগেও আমাদের। সেই সম্পর্ক অনুযায়ী তোমাদের জেঠু হয়। টুটুল কাকাবাবু বলতে পারে। কাকা যেটাকে কেউ ভদ্রলোক বলে সম্বোধন করে নাকি? আশ্চর্য কথা বলছো জেঠুমনি, আমি তো এই ভদ্রলোককে চিনি না। আমি তো ঘটনাটাই এই প্রথমবার শুনলাম। আমরা তো কেউই কিছু জানতাম না। এখন হঠাৎ করে এই মুহূর্তে তাকে আমি জেঠুমনি বলে কি করে সম্বোধন করব? এটা তো একটা সাংঘাতিক রহস্যময় ব্যাপার। আশ্চর্য। তুমি রহস্যের কি দেখলে এর মধ্যে? রহস্য তো অবশ্যই আছে। মানে মানে যাকে এতদিন ধরে আমরা কেউ চিনতাম না, জানতাম না পর্যন্ত, এখন সে হয়ে গেল আমাদের সবথেকে ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যে একজন। স্ট্রেঞ্জ, কি অদ্ভুত না? মানে এটা তো সিনেমার গল্প কেউ হার মানাবে। একটা কথা জানো তো, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন।
গুড্ডি, জিতের বাবা আমাদের সঙ্গে থাকেন না। ও হ্যাঁ, আমার বাবা আমাদের সঙ্গে থাকেন না, আর উনি অন্য কোথায় থাকেন সেটাও আমরা জানি না। আমার বাবাকে ভালো করে মনেও নেই, ছোটবেলার ঘটনা তো। অপেক্ষা করে আছি যে কোনো একদিন মানুষটা ফিরবে, অপেক্ষা করে আছি কোনো একদিন মানুষটা আমার সামনে এসে দাঁড়াবে, বলবে এই তো আমি এসে গেছি। সেটা ভেবে রোজ সিঁদুর পরি আর ভাবি এই তো আজকেই সেই দিন। কিন্তু আপনার অপেক্ষা বৃথা যাবে না। নিজেকে এই সান্ত্বনায় দিয়ে এসেছি আমি গুড্ডি এতদিন। নিজেকে এই সান্ত্বনা দিয়ে দিয়েই শক্ত রেখেছি, এই বাড়িটাকে সামলেছি, আমার ছেলেকে বড় করেছি একা হাতে, সিঙ্গেল মাদারদের মতো চাকরি করেছি, বাচ্চা মানুষ করেছি। এই করতে করতে কবে যে জীবনটা বয়ে গেছে আমি বুঝতেই পারিনি জানো। এখন আমার একটাই ইচ্ছে, ওই জন্য আমার ছেলেটা যাতে থিতু হয়ে যায়। তুমি আর জিত একসঙ্গে বাকি জীবনটা সুখে কাটাও, বাস। আমার আর কিচ্ছু চাই না জীবনে। তোমাদের সুখে থাকতে দেখলেই আমার শান্তি। তারপর আবার আমার অপেক্ষার পালা শুরু হবে। অপেক্ষা করে থাকবো মানুষটার জন্য, যে মানুষটা আমার জীবনে আসবে। মৃত্যুর মুহূর্ত অব্দি মানুষটার জন্য অপেক্ষা করে থাকবো। নিশ্চয়ই সে আমার জীবনে আবার ফিরে আসবে। মেনে নিয়েছি এই অপেক্ষাটা, এটা ভেবেই মেনে নিয়েছি যে হয়তো কোনো কারণে ঈশ্বর আমার জীবনে আমার জন্য এই শাস্তিটা রেখেছেন। আপনি মন খারাপ করবেন না। আমরা হয়তো ঠিক করে বুঝতে পারি না ঈশ্বর আমাদের পথটা ঠিক কিরকম তৈরি করে দেন। তাই হয়তো সাময়িকভাবে আমাদের রাগ হয়, আমাদের কষ্ট হয়, আবার এক এক সময় মনে হয় যা হয়েছে সবকিছু ভালোর জন্যই হয়েছে। এ কথাও ঠিক, ঈশ্বর চিরদুঃখী কাউকে রাখেন না। একদিন আপনারও দুঃখের অবসান ঘটবে। আঙ্কেল ফিরে আসবেন একদিন, দেখবেন আপনি। জানি না, কিন্তু আমার ছেলেটাও এই কষ্ট নিয়েই বড় হয়েছে গুড্ডি। ছোটবেলায় যখন স্কুলে যেত, ওর সব বন্ধুদের বাবা ছিল, শুধু ওর বাবা নেই। ওর বাবার অভিমানটা কি ছিল জানো তো? ওর বাবা নাকি একটা সাজানো সংসার ছিল। বাড়ি থেকে রাগ করে বেরিয়ে ট্রেনিং নিয়ে চাকরি জয়েন করে। আমরা বাড়ির সবাই মিলে ওখানে বেড়াতে গিয়েছিলাম। ওর বাবার গাড়িতে আমার অ্যাক্সিডেন্ট হয়। ওর বাবার তখন রাজস্থানে পোস্টিং ছিল। অবশ্য ওর বাবার কোনো দোষ ছিল না, আমি হঠাৎ করে গাড়ির সামনে চলে এসেছিলাম, ব্যাস। ওখান থেকে আলাপ, তারপর বিয়ে। আমার বাবা বারবার করে জিতের বাবাকে জিজ্ঞেস করেছিল যে তোমার বাড়িতে কে কে আছেন, বাবা মা আত্মীয় স্বজন। খালি বলছে আমার কেউ নেই, আমি একা, আমার কেউ নেই। আপনি যদি সবকিছু জেনে, আমি একা জেনেও আপনার মেয়েকে আমার হাতে তুলে দিতে পারেন, তাহলে বিয়ে হবে, না তো দেবেন না, বিয়ে হবে না। আর শুধু তাই না, আবার বলছে যে আমি কিন্তু লোক ভাড়া করে আত্মীয় স্বজন দেখাতে হবে বলে তাদেরকে আত্মীয় স্বজন বানাতে পারবো না। যদি কেউ আত্মীয় স্বজন থেকেও থাকে, তাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। খুব অভিমান ছিল মনের মধ্যে, খুব। কিন্তু দুঃখের বিষয় হলো সেই অভিমান, সেই কষ্ট, সেই খারাপ লাগা আমি কোনোদিন জানতেই পারলাম না, জানার সুযোগ পেলাম না, সময় পেলাম না। মাঝখান থেকে আমার ছেলেটা এত কষ্ট করে বড় হলো, একা, কেউ নেই। আমি এখন এটাই ভাবি জানো তো গুড্ডি, যে আমার ছেলেটা যেন জীবনে একটা সঙ্গী পায়, একটা সুন্দর জীবন পায়। আমার ছেলেটার যেন বিয়ে হয়, সন্তান হয়, এটাই আমার এখন একমাত্র চিন্তা। কেন সবসময় আপনার প্রত্যেকটা কাজের দায় আমাকেই নিতে হবে? তাই মাই ফট। কে বলেছে তোমাকে আমার দায় নিতে? আমি বলেছি? না,
আমি দায় নিতেও চাই না। আমি আপনার জীবনের দায় নিতেও পারবো না স্যার। আপনি প্লিজ এখান থেকে চলে যান। আপনার জীবনে একজন আছে, আপনি গিয়ে তার সঙ্গে সুখে শান্তিতে সংসার করুন। প্লিজ এখান থেকে চলে যান। চলো 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 পাল্টাই।